জোর করে যে প্রদেশটা, যে অঞ্চলটা দখল করে রেখেছে পাকিস্তান, পিওকে, সেটার নাম কেন পিওকে হলো? কিন্তু এই কাশ্মীর যে পাকিস্তান বলে আমাদের যতটুকু তারা দখল করে রেখেছে, এই কাশ্মীর কি কখনোই পাকিস্তানের ছিল? তিনি ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করে নিয়েছিলেন। সেই অনুযায়ী কিন্তু আজ গোটা জম্মু কাশ্মীরটা ভারতেরই অংশ। তাহলে এইটুখানি জায়গা এবং এই এতটা জায়গা পাকিস্তান পেল কিভাবে? পিওকের জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে পাকিস্তান সরকারের, পাঞ্জাব প্রদেশ থেকে যেটা পরিচালিত হয়। অথচ পাকিস্তান সরকারে পিওকের কোনো প্রতিনিধি নেই। আপনি যতই বলুন পিওকে আমার, পিওকে আমার, পিওকে আমার, পিওকের বাসিন্দারা কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে। পাক অধিকৃত কাশ্মীরে গত কয়েক সপ্তাহ ধরে যা চলছে তাতে কিন্তু একটা খারাপ ইঙ্গিতই বহন করছে, বিশেষ করে পাকিস্তানের সরকারের কাছে, আসিম মনির এবং শাহবাজ শরীফদের কাছে। এটা প্রকাশ্যে এসে পড়ছে ঠিক তখন যখন পাকিস্তানের মন্ত্রীরা পর্যন্ত এই বিষয়টা নিয়ে কথা বলছে এবং পিওকে ভারতের সঙ্গে তুলনা টানছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ, তিনি এর আগে বলেছিলেন যে পিওকের বাসিন্দারা তো কাশ্মীরি নয় মশাই। আর সাম্প্রতিককালে তিনি বলেছেন যে পিওকের বাসিন্দারা ঠিক ইন্ডিয়ার মতোই শত্রু। আরে মশাই, পিওকের বাসিন্দারা ইন্ডিয়ারই বাসিন্দা, এটা আপনার মেনে নিতে কেন এত সংকোচ বোধ হচ্ছে? এমন জায়গায় কাটা আটকেছে এই মুহূর্তে পাকিস্তানের গলায়, না গিলতে পারছে না ওগরাতে পারছে। এমন পরিস্থিতি দেখে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে জোর করে যে প্রদেশটা, যে অঞ্চলটা দখল করে রেখেছে পাকিস্তান, পিওকে, সেটার নাম কেন পিওকে হলো? আজ কেন এত অশান্তি? সেই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের জানতেই হবে যে কিভাবে পাকিস্তান ওই অঞ্চলটাকে দখল করলো, কিভাবে পাকিস্তান ওই অঞ্চলে এখনো পাঞ্জাব প্রদেশ থেকে শাসন ক্ষমতা কার্যকর করে যাচ্ছে কিভাবে। আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব যে পিওকের ইতিহাস, এবং শুধু তো পিওকে নয়, যেমনটা রাজনাথ সিং বলেছেন, যেমনটা জিতেন্দ্র সিং বলেছেন, টোটাল কাশ্মীরটাই ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্ধু, তার পরবর্তীকালে যে সিন্ধুর জল আমরা আটকে রেখেছি, সেই জল তারা চেয়েছে, ভিক্ষা চেয়েছে, আবেদন করে করে, হুমকি দিয়ে দিয়ে তারা হাঁপিয়ে গিয়েছে। কিন্তু ভারত বলেছে আমরা এইসব বিষয়ে কোনো কথা বলবো না, যদি পাকিস্তানের সঙ্গে কথা বলতে হয় তাহলে শুধুমাত্র পিওকে ইস্যুতেই কথা বলবো। আর এত কিছুর মাঝেই অনেকগুলো প্রশ্নের জন্ম হয়েছে, যেরকম যে কাশ্মীরের যে বিভক্ত সেটা কিভাবে হলো, কারা অ্যাকচুয়ালি কাশ্মীরের বাসিন্দাদের অভিভাবক, কারা কাশ্মীরের বাসিন্দাদের জোর করে দখল করে রেখেছে তাদের জায়গা, নাকি কারা কাশ্মীরের বাসিন্দাদের সমস্ত জনসেবা দিয়ে যাচ্ছে, এতে সফল কারা, ভারত না পাকিস্তান? আর পরীক্ষায় ফেল করলো কারা, ভারত না পাকিস্তান? এই সমস্ত বিষয়টাই উঠে আসছে। আর সেখান থেকেই 370 নিয়েও কিন্তু পাকিস্তানি মিডিয়াগুলিকে কথা বলতে শোনা যাচ্ছে। আজাদ কাশ্মীর অ্যাফেয়ার্স, যেটা পাঞ্জাব প্রদেশ থেকে চলে, তাদেরও কথা বলতে শোনা যাচ্ছে। আজ তাই এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত পুরো ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত পিওকের সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই এপিসোডে আপনি পিওকে সম্বন্ধে জানতে পারবেন, আর যে 370 নিয়ে প্রশ্ন উঠছে আবার নতুন করে, সেটা নিয়েও আপনাকে আগামী দিনে আমি বিস্তারিত এপিসোড দেব। 5ই আগস্ট আসছে, সেই 5ই আগস্ট 2019 সালে, যেই 5ই আগস্টে 370 ধারার অবসান ঘটেছিল, এই আবহেই আপনাদের পুরো বিষয়টা খোলসা করে দেব। চলুন আজ শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। আজ আমাদের যে হেডলাইন তা হলো কাশ্মীর, দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। কাশ্মীর, যে কাশ্মীরটা আপনারা দেখেন, যে কাশ্মীরে আপনারা বেড়াতে যান, যে কাশ্মীর যেটাকে বলা হয় ভারতের স্বর্গ,
সেই গোটা কাশ্মীরটাই হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অংশ। কেন বলছি? তার কারণ এটা জানতে হলে আপনাকে জানতে হবে কাশ্মীরের ইতিহাসটা ঠিক কি। এই হচ্ছে সেই ভূস্বর্গ, যাকে ভূস্বর্গ বলে অভিভূত করা হয়। বিবিসি নিউজ করেছে, বলছে কাশ্মীর প্রোফাইল, তার একটা সুন্দর আর্টিকেল, যেখানে সাবটাইটেল দেওয়া হয়েছে, দ্য হিমালয়ান রিজিয়ন অফ কাশ্মীর হ্যাজ বিন এ ফ্ল্যাশ পয়েন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ফর ওভার 6 decades। 6 দশক ধরে নাকি এই সমস্যা চলছে, আরও বেশি হবে। কিন্তু এই কাশ্মীর যে পাকিস্তান বলে আমাদের যতটুকু তারা দখল করে রেখেছে, এই কাশ্মীর কি কখনোই পাকিস্তানের ছিল? আরে পাকিস্তানের জন্মই হয়েছে 1947 সালে। পাকিস্তানও একটা সময় ভারতবর্ষের অংশ ছিল। তাহলে এই যে মূল ভূখণ্ডটা, এই যে জায়গাটা, ঠিক এই জায়গায় কাশ্মীরে কারা ছিল আদি বাসিন্দা? বলছে সমস্ত বিশ্লেষকদের তাদের অনুসারে কাশ্মীর আগে সতীশ্বর নামের একটি হ্রদ ছিল, যা ঋষি কাশ্যপ জল নিষ্কাশন করে বসবাসের উপযোগী করে তুলেছিলেন। এই অতটা জায়গা জুড়ে নাকি ম্যাক্সিমামটাই হ্রদ ছিল, যেটা জল নিষ্কাশনের পর ঋষি কাশ্যপ পরবর্তীতে তার নাম ধরেই কিন্তু কাশ্মীরের নামকরণ। তারপর বলছে প্যালিওথিলিক যুগ থেকে কাশ্মীরে মানুষের বসতি ছিল এবং নিওলিথিক যুগে প্রায় 3000 খ্রিস্টপূর্ব সেই সময় বুর্জ আহমে স্থায়ী বসতি গড়ে ওঠে সবার প্রথম। তারপর বৈদিক যুগে আর্যদের আগমন ঘটে এবং মৌর্য সম্রাট অশোকের সময় কাশ্মীরে বৌদ্ধ ধর্মের প্রবেশ ঘটে। তখনও কিন্তু ইসলাম এখানে আসেনি। তারপর কুষাণ সাম্রাজ্যের অধীনে কাশ্মীর বৌদ্ধ এবং সংস্কৃত শিক্ষার একটি অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। মনে আছে কাশ্মীরের নাম একসময় জগৎ জোড়া ছিল কাশ্মীরি পণ্ডিতদের কারণে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনিও একজন কাশ্মীরি পণ্ডিত ছিলেন। বলছে হিন্দু রাজবংশ ও কাশ্মীর শৈববাদ 7ম থেকে 9ম শতাব্দীতে কারকোটা, লালিতাদিত্য মুক্তাপির, উৎপল ও লোহারা রাজবংশের আমলে হিন্দু সভ্যতা এবং কাশ্মীর শৈববাদের বিকাশ ঘটে। কবে থেকে? 7ম এবং 9ম শতাব্দীতে। তারপর থেকে, তার আগে ছিল বৌদ্ধ ধর্ম, তারপর হিন্দু সভ্যতাও গড়ে উঠতে শুরু করে। 1339 সালে শাহ মীর রাজবংশ প্রতিষ্ঠার মাধ্যমে কাশ্মীরে মুসলিম শাসন শুরু হয় প্রথম। কবে? 1339 খ্রিস্টাব্দে। তার আগে পর্যন্ত সেখানে ইসলামের কোনো নামগন্ধ ছিল না। 1500 শতাব্দীতে সুলতান জাইনুল আবেদিনের শাসনকাল কাশ্মীরের ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিল। সেই সময় এতটা ধর্মান্ধ ছিল না কেউই, না রাজারা না প্রজারা। আর সেই কারণেই 1500 শতাব্দীর ওই সময়ে সুলতান জাইনুল আবেদানের যে শাসনকাল ছিল, সেই শাসনকালে সবাই খুশি ছিল এবং সেটাকে স্বর্ণযুগ বলা হয় এখনও কাশ্মীরে। সমস্তটা কিন্তু, হ্যাঁ, আমি সমস্তটা জুড়েই কথাটা বলছি, ওই ভাগ হয়ে যাওয়ার কাশ্মীরের কথা আমি বলছি না। আচ্ছা, তারপর আসে 1586 সাল। মুঘল সম্রাট আকবর কাশ্মীর দখল করেন এবং পরবর্তীতে এটি আফগান দুররানি শাসনের অধীনে যায়। শিখ ও ডোগরা শাসন 1819 সালে শিখদের রঞ্জিত সিং অধীনে যাওয়ার পর 1846 সালে অমৃতসর চুক্তির মাধ্যমে ডোগরার রাজা গুলাব সিং ব্রিটিশদের অধীনে জম্মু ও কাশ্মীর রাজ্য গঠন করে। কবে? 1846 সালে। মানে 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, তারও 101 বছর আগে জম্মু ও কাশ্মীর একটি স্টেট গঠন হয়। কবে? 1846 সালে। এবার 1947 সালের ভারতভুক্তি। 47 সালে পাকিস্তান সমর্থিত উপজাতীয় আক্রমণের পর মহারাজা হরি সিং 26 অক্টোবর 1947 সালে ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এইটা স্বাক্ষর করে বিল। এই বিলে স্বাক্ষর করার পর 26 অক্টোবর 1947 সাল থেকেই কিন্তু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই গণ্য করা হয়। পরবর্তীতে 1950 সালে যখন সংবিধান লাগু হয় তখন 370 ধারার অন্তর্ভুক্তি হয়।
সেটা আরও একটা এপিসোড আপনাদের বলবো। এই এপিসোডে শুধুমাত্র পিওকে নিয়ে আলোচনা হবে। বলছে কি, যুদ্ধবিরতি ও সীমানা। ভারত পাকিস্তান যুদ্ধের পর 1949 সালে যুদ্ধবিরতির রেখা, যেটা বর্তমানে এলওসি নামে পরিচিত, সেটা নির্ধারিত হয় এবং রাষ্ট্রসংঘের প্রস্তাবিত গণভোট আর অনুষ্ঠিত হয়নি। কি হয়েছিল? হামলা করেছিল পাকিস্তানের হানাদার বাহিনী, যেমনটা করেছিল বাংলাদেশে, ঠিক তেমনটাই করেছিল 47-এ জম্মু কাশ্মীরে। রাজা হরি সিং তিনি নিরুপায় হয়ে ভারতের সাহায্য চেয়েছিলেন। ভারত বলেছিল আমরা সাহায্য করব অবশ্যই, তার পরিবর্তে তোমরা কি করবে? প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, এই সমস্ত বিষয় ভারতের ওপর ছেড়ে দিন, তাহলে ভারত বুঝে নেবে জম্মু কাশ্মীরের বিষয়টা। আর সেই কারণেই 26শে অক্টোবর 1947 সালে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করা হয়েছিল। দেখুন কত বছর আগে, 47-এ। তারও 2 বছর পর যুদ্ধ চলছিল। 2 বছর পর ইউএন যখন বলল যে যেখানে আছে যেন সেখানেই থেমে যায়, যুদ্ধ যাতে এখনই বিরতিতে রূপ নেয়, আর তখনই তৈরি হলো এলওসি। যদিও এলওসি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বহুবার পাকিস্তান, এর কোনো গুণে আমি আপনাদের হিসেব দিতে পারবো না। সেই প্রস্তাবেই কিন্তু প্রস্তাব দিয়েছিল ইউএন রাষ্ট্রসংঘ যে এরপর একটি ভোটাভুটি অনুষ্ঠিত হবে কাশ্মীরের জনগণকে নিয়ে। তারা অ্যাকচুয়ালি কোন দিকে থাকতে চায় সেটাই তার উপর নির্ধারণ করেই জম্মু কাশ্মীর কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ধারণ হবে। কিন্তু তার অনেক আগেই জম্মু কাশ্মীরের রাজা হরি সিং তিনি ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করে নিয়েছিলেন। সেই অনুযায়ী কিন্তু আজ গোটা জম্মু কাশ্মীরটা ভারতেরই অংশ, এখানে কোনো সন্দেহ নেই। এবার আপনাদের দেখাচ্ছি পিওকের ইতিহাস। তাহলে পিওকে পাকিস্তানের কিভাবে চলে গেল, কিভাবে ওই 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 এইটুখানি অংশ আগে দেখিয়ে দিই পিওকেটা ঠিক কোনটুকু। এই হচ্ছে পিওকের অংশ। এটা যদি আপনি জম্মু কাশ্মীরের ম্যাপটা দেখতে পাচ্ছেন ভালো করে, এই হচ্ছে পিওকের অংশ। আর এদিকটা গিলগিট বাল্টিস্তান, এটাও কিন্তু এই মুহূর্তে পাকিস্তানি শাসন করছে। মানে বুঝতে পারছেন, পুরো জম্মু কাশ্মীর যদি এটা হয়, আমি ধরে নিলাম এইটা, এই হচ্ছে জম্মু কাশ্মীরের ম্যাপ, আর এইটুখানি জায়গায় কিন্তু এই মুহূর্তে পাকিস্তান তারা রাজত্ব করছে, শাসন ক্ষমতা চালাচ্ছে, নির্বাচন করাচ্ছে। নির্বাচনে মানুষ অংশ নিক ছাই নাই নিক তাতে কোনো যায় আসে না। এই যে এইটুকু লেখা আছে দেখতে পাচ্ছেন, AJK, আজাদ জম্মু কাশ্মীর বলা হয় পাকিস্তান, এই অংশটাকে তারা বলে। এইখানেই কিন্তু আজাদ জম্মু কাশ্মীর, এই যে অংশটা, এই অংশেই কিন্তু তাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। ওই নামেই, সব নামে চালায় তো পাঞ্জাব প্রদেশ। তাহলে এইটুখানি জায়গা এবং এতটা জায়গা পাকিস্তান পেল কিভাবে? রাজা হরি সিং এর যে চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী গোটা জম্মু কাশ্মীরটাই ভারতের অংশ। এখান থেকে ধরে নিয়ে আজ আপনাদের দেখাচ্ছি ভাস্কর ইংলিশের একটি দারুণ আর্টিকেল দ্য উইকলি লেন্সে করা, যেখানে তারা বলছে পাক হোল্ডস 30%, চায়না হোল্ডস 10% অফ কাশ্মীর, ওয়ান্স টাচ রাশিয়ান বর্ডার্স, নাও স্প্লিট ইন্টু 8 পার্টস। একটা সময় ভারত থেকে রাশিয়া পর্যন্ত এই বর্ডার টাচ করত, বুঝতে পারছেন? মানে ভারত শেষ হতো, রাশিয়া শুরু হয়ে যেত। আর আজ আপনি দেখতে পাচ্ছেন এই জম্মু কাশ্মীরের আটটি অংশ হয়ে গেছে। কোনোটা আকসাই চীন, কোনোটা লাদাখ, কোনোটা জম্মু কাশ্মীর, কোনোটা AJK পিওকে, কোনোটা গিলগিট বাল্টিস্তান। এইভাবে বলছে কি, মাত্র 125 বছর আগে জম্মু কাশ্মীরের সীমানা সোভিয়েত রাশিয়ান বর্ডার স্পর্শ করত। স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন ঘটনায় পুরো রাজ্যটি 8টি অংশে খণ্ডিত হয়ে গেছে। এই মুহূর্তে বর্তমানে ভারতের দখলে মোট কাশ্মীরের 60% রয়েছে, পাকিস্তানের দখলে রয়েছে 30%, যেটাকে পিওকে এবং গিলগিট বাল্টিস্তান বলা হয়, আর চীনের দখলে রয়েছে আকসাই চীন 10%, সাক্সগাম ভ্যালি। ভৌগোলিক অবস্থান ও সীমানা, আমি পিওকে নিয়েই আলোচনাটা করব মূলত। বলছে পিওকে হলো পাকিস্তানের অবৈধ নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের দক্ষিণ পশ্চিমাংশ, যার পূর্বে রয়েছে লাইন অফ কন্ট্রোল, এই যে লাইন অফ কন্ট্রোল, এবং উত্তরে রয়েছে গিলগিট বাল্টিস্তান। এই হচ্ছে গিলগিট বাল্টিস্তান, এই হচ্ছে পিওকে, আর এটা হচ্ছে এলওসি। বোঝা গেল?
বলছে এটি পাকিস্তানের সরাসরি কোনো প্রদেশ নয়, বরং সামরিক ও অর্থনৈতিকভাবে পাকিস্তানের সাথে যুক্ত একটি নামমাত্র স্বায়ত্তশাসিত অঞ্চল। এই নামমাত্র, বুঝতে পারছেন তো? নির্বাচন তো চলছে, কি অবস্থা হচ্ছে দেখিয়েছি তো আপনাদের। প্রথম দফার নির্বাচন, আর তার ফলাফলেই 32 জনের প্রাণ গিয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনও চলছে। আচ্ছা, প্রায় 13,297 বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলের জনসংখ্যা 2023 সালের আদমশুমারি অনুযায়ী প্রায় 43 লক্ষ এবং এর প্রধান কেন্দ্র মুজাফফরাবাদ। পিওকের রাজধানী মুজাফফরাবাদ, পাকিস্তান মনে করে, তারা ওটাকেই মেনে চলে, এবং সেখানেই রয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভবন। এবার আপনাদের বলি যে পিওকে কিভাবে পাকিস্তানের অন্তর্ভুক্তি হয়ে গেল, কিভাবে সেখানকার শাসন ক্ষমতা পাকিস্তানের হাতে চলে গেল। বিদ্রোহের সূচনা হয়েছিল 1947 সালে, এক বসন্তকালে। পুঞ্জ অঞ্চলে মহারাজার অতিরিক্ত কর ও দমনের বিরুদ্ধে স্থানীয় বিদ্রোহ শুরু হয়। মানে কিরকম ছিল বিষয়টা? প্রজারা ম্যাক্সিমাম মুসলিম ধর্মাবলম্বী ছিলেন, অথচ রাজা ছিলেন হিন্দু, হরি সিং। আর সেই কারণে তাদেরকে পাকিস্তান উস্কে ছিল যে তোমাদের রাজা হিন্দু, তোমাদেরকে দেখবে না। অথচ বছর পর বছর সেই হিন্দু রাজার অধীনেই মুসলিম প্রজারা জীবন কাটাচ্ছিলেন সুখে, শান্তিতে, স্বাচ্ছন্দ্যে। আর দেশভাগ হওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান সেই বাসীদের, সেখানকার কাশ্মীরবাসীদের উস্কাতে শুরু করলো। এতটা এদিকে আসতে পারেনি, জাস্ট এই জায়গাগুলোতে তারা কাশ্মীরের বাসিন্দাদের উস্কাতে শুরু করলো এবং তারা বিক্ষোভে নেমে গেল। কার বিরুদ্ধে? মহারাজার বিরুদ্ধে। মহারাজা নাকি অতিরিক্ত কর নিচ্ছেন, আর সেই থেকে বিদ্রোহ শুরু। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। প্রথম স্থায়ী অস্থায়ী সরকার 1947 সালের 3রা অক্টোবর রাউলপিন্ডিতে পাকিস্তানপন্থী নেতারা এই অঞ্চলে প্রথম প্রভিশনাল সরকার গঠনের ঘোষণা দেন। তারা বলেন, আমরা থাকবো না রাজা হরি সিংয়ের অধীনে, আমরা পাকিস্তানের সঙ্গে মার্চ হব। আর 1947 সালের 3রা অক্টোবর, দেখুন 1947 সালের 26শে অক্টোবর রাজা হরি সিং পুরো বিষয়টা, পুরো জম্মু কাশ্মীরটাকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন। আর ঠিক তার আগে ওই একই মাসে 3রা অক্টোবর 1947 সালে পাকিস্তানপন্থী কয়েকজন নেতা, সেখানকার নেতা, তারা রাওয়ালপিন্ডিতে সরকার গঠনের ডাক দেন, যদিও এই ঘোষণা ধোপে টেকেনি। এরপর 4ই অক্টোবর লাহোরে গঠিত অপর এক সরকারের ঘোষিত প্রেসিডেন্ট গুলাম নবী গিলকার শ্রীনগরে গ্রেপ্তার হন এর পরেই। আর ঠিক তার পরেই রাজা হরি সিং কিন্তু ভারতের হাতে জম্মু কাশ্মীরকে যে চুক্তি, সেই চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর 24শে অক্টোবর 1947-এ পালান্দ্রিতে সর্দার মোহাম্মদ ইব্রাহিম খানের নেতৃত্বে চূড়ান্ত প্রভিশনাল সরকার গঠিত হয়। অঞ্চল বিভাজন হয়। 49 সালের ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর পাকিস্তান নিজের অবৈধ দখলে থাকা অংশকে পিওকে এবং গিলগিট বাল্টিস্তান এই দুই ভাগে ভাগ করে দেয়। মানে যেই সময় রাষ্ট্রসংঘের ঘোষণা মতন যুদ্ধ থেমেছিল, ঠিক সেই সময় পাকিস্তানি সেনারা এত দূর এসে গিয়েছিল, আর সেই কারণেই তাদের সেখানেই থেমে যেতে হয়, এলওসি সেখানেই টেনে দিতে হয়। সেখান থেকে তারা কিছুটা জমি পেয়ে গেছে। মানে হয় না, প্রতিবেশী ঝামেলা করছে, যতটা আমি এগিয়ে নিতে পারবো ততটা আমার। আচ্ছা, 1970 সালে সাংবিধানিক কাঠামোর পর 1974 সালে ইন্টারিম কনস্টিটিউশন অ্যাক্টের মাধ্যমে এখানে নামমাত্র নির্বাচন, আইনসভা, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পদ তৈরি করা হয়। বুঝতে পারছেন? তার পৃথক প্রেসিডেন্ট রয়েছে, এই পিওকের পৃথক প্রধানমন্ত্রী রয়েছে, সবটাই নামমাত্র। মানে ওই আর কি, পুতুল আসনে বসিয়ে রাখা হয়। আর সংসদীয় ব্যবস্থা দাবি করা হলেও পাকিস্তানের পার্লামেন্টে এই অঞ্চলের কোনো প্রতিনিধি নেই এবং এটি সরাসরি পাকিস্তানের কাশ্মীর বিষয়ক মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভেবে দেখেছেন? মানে পিওকের জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে পাকিস্তান সরকারের, পাঞ্জাব প্রদেশ থেকে যেটা পরিচালিত হয়। অথচ পাকিস্তান সরকারে
পিওকের কোনো প্রতিনিধি নেই, কিন্তু পিওকের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাকিস্তান থেকে নির্বাচিত 12 জন অবশ্যই যায়। মানে ভেবে দেখুন, আমি কবজা করছি না, আলাদা করে রাখছি, নামেই স্বায়ত্তশাসন, কিন্তু সমস্তটাই আমার অঙ্গুলি হিলনেই হচ্ছে, কোনোটাই কিন্তু তার দূরে নয়, লাঠাই তো আমার হাতেই। এটা হচ্ছে গল্প। পিওকের অর্থনীতি মূলত কৃষি, পর্যটন এবং রেমিটেন্সের ওপর নির্ভরশীল, যা 2005 সালের ভয়াবহ ভূমিকম্পে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। আর ভারতের স্পষ্ট দাপ্তরিক অবস্থান অনুসারে এই সমগ্র অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য অংশ, যা পাকিস্তানের দ্বারা অবৈধভাবে দখল হয়ে আছে। আর এখানে বিক্ষোভও কিন্তু নতুন কিছু নয়। পাকিস্তান সরকার তাদের যেভাবে দাবিয়ে রাখার চেষ্টা করে, তারাও কিন্তু পাকিস্তান সরকারকে চোখে চোখ রেখে জবাব দিতে জানে। আমি এই নির্বাচন সংক্রান্ত যে সমস্ত এপিসোড আপনাদের দিয়েছি, সেখানে কিন্তু স্পষ্টভাবে তুলে ধরেছি, সেই ছবিগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পাকিস্তানি সরকার নিরাপত্তা রক্ষীদের দিয়ে এই পিওকের বাসিন্দাদের ওপর কিভাবে নির্মম অত্যাচার চালাচ্ছে। এবার আপনাদের আমি দেখাবো, পাকিস্তান যতই জোর করে পিওকে আমার, পিওকে আমার, ওটা পিওকে নয়, এজেকে, আজাদ জম্মু কাশ্মীর, যতই তারা বলার চেষ্টা করুক না কেন, তাদের ন্যারেটিভেই পিওকে ভারতের অন্তর্ভুক্তি হতে চলেছে খুব শীঘ্রই, খুব শীঘ্রই। আর এর জন্য দায়ী হবে কারা? পাকিস্তানি সরকার, এই আসিম মুনির, শেহবাজ শরীফরা। বলছে পাকিস্তান ডিকেডস ওল্ড কাশ্মীর স্টোরি স্টার্ট কামিং অ্যাপার্ট ইন পিওকে। দীর্ঘদিনের এই সমস্যা আজ পিওকেতে এসে ঠেকছে। দশকের পর দশক পাকিস্তানের কাশ্মীর ন্যারেটিভ নাকি ভারত অত্যাচারী, পাকিস্তান নাকি কাশ্মীরিদের রক্ষক। আচ্ছা, পিওকের এই প্রতিবাদের কারণে ভেঙে পড়ছে গোটা বিশ্ববাসী, দেখতে পাচ্ছে পিওকের মানুষজন কি বলছে। সেই বাইটটা আমি আপনাদের গত এপিসোডে শুনিয়েওছিলাম। পিওকের পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে ডজন ডজন প্রতিবাদকারী নিহত হওয়ার অভিযোগ উঠছে, আর রাষ্ট্রসংঘ ছি ছি করছে, ব্রিটিশ পার্লামেন্টে কথা হচ্ছে, আসিফ মুনির আঙুল চুষছেন। পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ প্রতিবাদকারীদের ভারতের মতোই শত্রু, ডিরেক্ট ভারতই বলে দে না ভাই, বেঁচে যাই, ভারতের হাতে সঁপে দে, চলে যা ওখান থেকে, নিরাপত্তা রক্ষীদের তুলে নে, ওখানকার সাধারণ মানুষরাও বেঁচে যায়। এরকমভাবে টিপ্পনি কাটার কি আছে? এটাতে তো কিন্তু আরও বিক্ষোভ চাগার দেবে। এর আগেও তারা বলেছে তারা কাশ্মীরিই নয়, আবার সাম্প্রতিককালে তিনি বলছেন তারা ভারতের মতোই শত্রু। আচ্ছা, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, যারা এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে, নির্বাচনী সংস্কার, বিদ্যুৎ মূল্য, মুদ্রাস্ফীতি, স্বায়ত্তশাসনের দাবিতে মাসের পর মাস তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। যে এএসিকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে, শত শত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, ইন্টারনেটও সেখানে প্রায় বন্ধ রাখা হচ্ছে, বিদ্যুৎ থাকে না বললেই চলে। আর যে শওকত নওয়াজ মীর, এই যে এএসির প্রধান নেতা, তাকে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে, তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বলছে রাষ্ট্রসংঘের হাই কমিশনার সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিরপেক্ষ তদন্ত ও সংলাপের দাবি জানিয়েছে। আসিম মুনির তো ডোনাল্ড ট্রাম্প ছাড়া কারোর সঙ্গেই কথা বলেন না মশাই। আর্টিকেল 370 বাতিলের পর ভারতীয় জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদে কমেছে, উন্নয়ন ও গভর্নেন্সের আলোচনা বেড়েছে। পিওকের সঙ্গে তুলনায় বড় কন্ট্রাস্ট তৈরি হয়েছে। একদিকে যেমন ভারতের জম্মু কাশ্মীর হাসছে, খেলছে, সেখানে ভারতের পতাকা ফতফত করে উঠছে, আর অন্যদিকে পাকিস্তানের দখলে থাকা যে কাশ্মীর পিওকে, সেখানে তো পাকিস্তানি পতাকা ওরা ছেড়েই দিন, বাদই দিন, তারা প্রতিদিন না মরে বেঁচে আছে। এর থেকে ভালো কথা আর বলা যায় না। বলছে কি, পিওকের কিছু বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় ভারতের উন্নয়নের প্রশংসা করছেন এবং ভারতের সাহায্য চাওয়ার স্লোগানও দিয়েছেন, যদিও বিষয়টা খুবই সীমিত। ইতিমধ্যে যে এএসির নেতা আমান খান, তিনিও বলেছেন যে ভারতীয় ভূখণ্ড আমাদের জন্য উন্মুক্ত করে দিন, এলওসির লাইন খুলে দিন, সীমান্ত খুলে দিন।
আমাদেরকে আপন করে নিন, আমাদেরকে রেশন পাঠান। পাকিস্তান সরকার আমাদেরকে যেভাবে দমন পীড়ন করছে, আমরা এভাবে আর বেশি দিন সার্ভাইভ করতে পারবো না। ব্রিটেনের কাশ্মীরি ডায়াসপোরা পাকিস্তানি কনসুলেটের সামনে প্রতিবাদ করেছে, যা আগে সাধারণত ভারতের বিরুদ্ধে হতো, এখন সেটা পাকিস্তানের বিরুদ্ধে দেখা যাচ্ছে। খুব নাচানাচি হতো না, খুব নাচানাচি হতো পাকিস্তানে, এখন নাচ। পাকিস্তানি লেখিকা আয়েশা সিদ্দিকা তিনি বলছেন, পিওকে নির্যাতন কাশ্মীরিদের মনে পাকিস্তান সম্পর্কে প্রশ্ন তুলছে। তারা নিজেরাই এখন নিজেদের প্রশ্ন করছে যে আমরা সত্যিই পাকিস্তান? আমাদের যে পূর্বপুরুষরা পাকিস্তানে যুক্ত হওয়ার জন্য লড়াই করেছিল, তারা সত্যিই লড়াইটা ঠিকঠাক করেছিল? যদি করে থাকতো তাহলে এতদিন বাদে এসে আমাদের কেন আক্ষেপ করতে হচ্ছে? পাকিস্তান কেন এখনো আমাদেরকে তাদের দেশবাসী, তাদের নাগরিক হিসেবে মেনে নিতে পারছে না? এই প্রশ্নগুলো এখন পাকিস্তানের মানে পিওকের, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের মনেই চাগার দিচ্ছে। পাকিস্তান এখনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, কিন্তু তার নৈতিক ও কূটনৈতিক ন্যারেটিভ দুর্বল হয়ে পড়ছে। গোটা বিশ্ববাসী দেখতে পাচ্ছে পাকিস্তান কি করছে পিওকেতে। পিওকের এই প্রতিবাদকারীরা এখন পাকিস্তানের নিজস্ব শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যা পাকিস্তানের কাশ্মীরিদের মুখপাত্র হিসেবে দাবিকে চ্যালেঞ্জ করছে। সামগ্রিকভাবে পাকিস্তানের দীর্ঘদিনের কাশ্মীর নীতির ন্যারেটিভ ভাঙনের লক্ষণ দেখা দিচ্ছে। আপনি যতই বলুন পিওকে আমার, পিওকে আমার, পিওকে আমার, পিওকের বাসিন্দারা কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে, আর সেটা ভারতের জম্মু কাশ্মীরের এই অভূতপূর্ব উন্নয়ন দেখে। আপনারা 370 ধারা অবসানের নিন্দে করে যান, সমালোচনা করে যান, আজাদ কাশ্মীর অ্যাফেয়ার্স থেকে টুইটের পর টুইট করে যান, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। শুধু তার সঙ্গে ভারতের যে জম্মু কাশ্মীর, সেখানকার বাসিন্দাদের একবার জীবনযাপনটা একবার দেখে যান, তাহলেই বুঝতে পেরে যাবেন আপনাদের জম্মু কাশ্মীরের সঙ্গে কতটা তফাৎ, কতটা তফাৎ। জঙ্গি পাঠিয়ে নয়, কূটনৈতিক সফর করে যান। জঙ্গি পাঠিয়ে তো অনেক উত্তাল করার চেষ্টা করলেন ভারতকে, আর কতদিন। এবার যে সাপ আপনারা উঠোনে পুষেছেন, সেই সাপই এবার আপনাদের উল্টে ছোবল দিল বইকি। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, সেটাও আপনারা কমেন্টে লিখে ঠিক করে দেবেন, ভুলটা ধরবেন অবশ্যই বলছি। আর সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24x7, দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।